বৈচিত্র্যের এই বাংলাদেশে আবহাওয়ার দোলাচল হয় ঋতু পরিবর্তনের সাথে সাথেই। চলছে গ্রীষ্মকাল, সামনে আসছে বর্ষা, বাড়বে ডেঙ্গু, চিকনগুনিয়া বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব। আজকের আলোচনায় আমরা আলাপ করব ডেঙ্গু নিয়ে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি তমালিকা বিশ্বাস। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলাপের জন্য আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, অধ্যাপক ও অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো। সাম্প্রতিক সময়ে আমরা ডেঙ্গুর নামটা কিন্তু খুব বেশি শুনতে পাচ্ছি। গত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব আমাদের দেশে বেড়ে চলেছে। এই ডেঙ্গু আসলে কি? আসলে সাম্প্রতিক সময়ে না, ডেঙ্গু অনেক পুরানো রোগ। আমাদের দেশে আমরা নতুন করে এই রোগটা জানতে পেরেছি 2000 সাল থেকে। তো নেয়ার দিয়ে এখন পর্যন্ত প্রায় 26 বছর হয়ে গিয়েছে ডেঙ্গু সম্পর্কে আমরা জানি। মোটামুটি প্রত্যেক বছরেই কম বেশি রকমের ডেঙ্গু এই 26 বছর ধরে বাংলাদেশে চলমান আছে। বিশেষ করে এই বর্ষাকালে যখন শুরু হয় ঋতু পরিবর্তনের পরপরই, তখনই এই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা শুরু হয়। তো ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাসজনিত অসুখ। এটা মশাবাহিত, মশার কামড়ে সাধারণত হয়ে থাকে। কারণ হচ্ছে এই ভাইরাসটা মানে ডেঙ্গি ভাইরাস, এটি ভাইরাসটার নামে হচ্ছে ডেঙ্গি ভাইরাস। এই ভাইরাসটা যদি কোনো মানুষের শরীরে থাকে এবং কোনো যদি একটা মশা যদি ওই ব্যক্তিকে কামড় দেয়, তাহলে ওই তার রক্তের মধ্যে যে ভাইরাসটা সেটা মশার শরীরে চলে আসে। সেই একই মশা যদি অন্য আরেকটা ব্যক্তিকে কামড় দেয়, তখন তার শরীরের মধ্যে এই ভাইরাসটা ঢুকে যেতে পারে। তো এইভাবে সাধারণত রোগটা ছড়ায় মানুষের শরীরে। যেহেতু আমরা ডেঙ্গু নিয়ে আলাপ করছি, ডেঙ্গু যে হয়েছে, অনেক রোগী তো আপনার কাছে আসবে স্যার। আপনি কি করে বুঝবেন যে এই রোগীর ডেঙ্গুই হয়েছে? ডেঙ্গু যখন একটা ভাইরাসজনিত অসুখ, এই সিজনে কিন্তু আরও অনেক রকমের ভাইরাসজনিত অসুখ হবে। তার মধ্যে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা, এটা কমন অসুখ, সারা বছর ধরে আমাদের দেশে থাকে, সিজন চেঞ্জের সাথেও থাকে। ম্যালেরিয়া হইতে পারে। তারপর চিকনগুনিয়ার কথা আপনি প্রথম দিকে বললেন যে এটা চিকনগুনিয়া হবে। গত বছর কিন্তু চিকনগুনিয়ার একটা বড় রকমের প্রাদুর্ভাব বাংলাদেশে হয়েছে এবং অনেক রোগীরা সাফার করেছে। তো এই ক্ষেত্রে আসলে ডেঙ্গি রোগের জন্য চরিত্রগত কতগুলা বই প্রকাশ আছে, উপসর্গ আছে। তো সেটার জন্য যেটা হয়, এটা ডেঙ্গিতে জ্বর থাকে, জ্বরটা অতিমাত্রায় থাকে, বেশি রকমের জ্বর থাকে। তবে কম জ্বরের রোগীও আমরা পেয়েছি। তবে ক্যারেক্টারিস্টিক্যালি যদি বলি, আমি বেশি মাত্রায় জ্বর থাকে রোগীর, এটা একটা উপসর্গ। দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড রকম শরীর ব্যথা, রেট্রোঅরবিটাল পেন বলে, চোখের পিছনের দিকে রোগী বলে যে ব্যথা, এবং রোগীর শরীর ব্যথা এত বেশি থাকে যে রোগী বলে যে আমার হাড় গুড় ভেঙে যাচ্ছে। এই জন্য এটা নামে একটা ব্র্যাকবোন ডিজিজও বলা হয়, মানে হাড্ডি ভাঙা রোগ। সাথে হচ্ছে আরও বিভিন্ন অর্গানকেও ইনভলভ করতে পারে, যেমন লিভারকে, কিডনিকে, আমাদের স্নায়ুকে ইনভলভমেন্ট করতে পারে। তো গতানুগতিকভাবে আমরা তার শরীরের ব্যথা বেদনা, রেট্রোঅরবিটাল পেন, এগুলা দিয়ে আমরা প্রথম দফায় সন্দেহ করি যে এটা ডেঙ্গু হতে পারে। প্রথমে তো আসলে সন্দেহ করলেন, কি করে স্যার নিশ্চিত হবেন যে এই রোগীর ডেঙ্গুই হয়েছে? আমাদের যখন সন্দেহ হয় যে এই রোগটা ডেঙ্গি, তখন আমরা দুই একটা পরীক্ষা করতে পারি। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা হচ্ছে, রোগী যদি জ্বরের সময়কালটা যদি 5 থেকে 7 দিনের মধ্যে আমাদের কাছে আসে, তখন আমরা NS1 অ্যান্টিজেন নামে একটা পরীক্ষা করি। এই পরীক্ষা দিয়ে আমরা ধরতে পারি যে এটা ডেঙ্গি। আমার যে ধারণাটা সেটা ডেঙ্গি। অনেক সময় রোগীরা 7 দিনের পরও যদি আসে বা 5 দিনের পরও যদি আসে, তখন আমরা আরেকটা তার অ্যান্টিবডি পরীক্ষা করি। এই শুধুমাত্র ভেরি সিম্পল দুইটা পরীক্ষা, এই দুইটা পরীক্ষার যে কোনো একটা দিয়ে আমরা ডেঙ্গি শনাক্ত করতে পারি। যদিও স্যার আমরা ডেঙ্গু নিয়ে আজকে আলাপ করছি, কিন্তু গত বছর ঠিক এই একই সময়ে চিকনগুনিয়ার প্রাদুর্ভাব কিন্তু ভীষণভাবে বেড়ে গিয়েছিল। তাহলে এই বছরও তো হবে। এই ডেঙ্গু আর চিকনগুনিয়া দুটোর মধ্যে কিভাবে আপনি আলাদা করেন স্যার? ধন্যবাদ, এটা আপনার একটা সুন্দর কোয়েশ্চেনের জন্য। হ্যাঁ, গত বছর আমরা চিকনগুনিয়া, ডেঙ্গির চেয়ে চিকনগুনিয়ার প্রাদুর্ভাবটা বেশি ছিল এবং এটা নিয়ে আমাদের রোগীদেরও কষ্ট বেশি হয়েছে এবং আমাদের বেশি এঙ্গেজ থাকতে হয়েছে এটা নিয়ে। কারণ ডেঙ্গি এবং চিকনগুনিয়া দুইটা একই ধরনের মশার কামড়ে হয়, দুইটা এডিস ইজিপ্টি নামক এক ধরনের মশার কামড়ে হয়। এখন দুইটার মধ্যে উপসর্গগত কিছু পার্থক্য আছে। ডেঙ্গির উপসর্গ আমি একটু আগে বলেছি। চিকনগুনিয়াতে যেটা হয়, চিকনগুনিয়াতে অনেক বেশি জ্বর থাকে রোগীর, এবং মজার ব্যাপার হচ্ছে চিকনগুনিয়াতে শরীর ব্যথা, প্রচণ্ড রকম শরীর ব্যথা থাকে। তবে এখানে চরিত্রগতভাবে যেটা হচ্ছে, রোগীর জয়েন্ট পেন বা গিরা ব্যথা এবং গিরা ফুলে যাওয়া, প্রচণ্ড রকমের গিরা ব্যথা, গিরা ফুলে যাওয়া, এই জিনিসটা আবার ডেঙ্গুতে হয় না। কিন্তু বাকি সাইন সিমটম আমি যা বললাম উপসর্গ, এগুলো কাছাকাছি থাকে।
তাহলে এইটা দেখে আমরা রুগী দেখে মোটামুটি তখন আমাদের একটা ধারণা হয়েছে এটা চিকুনগুনিয়া হইতে পারে। তো সেটার জন্য আমরা চিকুনগুনিয়ার জন্য একটা পরীক্ষা, একটা ছোট্ট একটা রক্ত পরীক্ষা আছে RT-PCR, সেটা করে আমরা চিকুনগুনিয়াটা আলাদা করে ফেলতে পারি। অনেক সময় একই মশা দিয়ে একই মশা দুইটা জীবাণু বহন করতে পারে, ডেঙ্গির জীবাণু এবং চিকুনগুনিয়ার জীবাণু বহন করতে পারে। তখন পরীক্ষা করলে হয়তো দুইটা পরীক্ষায় পজিটিভ আসতে পারে। তখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আসলে কোন প্রাদুর্ভাবটা বেশি বা কোন উপসর্গটা বেশি, তার উপর বেসিস করে আমাদেরকে, কারণ ম্যানেজমেন্ট বা আমার রোগীর চিকিৎসা সাধারণত আমরা যেটা করি সিমটোমেটিকই করে থাকি, সেই জন্য আমাদের তেমন কোনো সমস্যা হয় না। তবে আমরা যখন এই সিজনে হচ্ছে, এই জন্য আমরা দুইটা অসুখে মাথায় রেখে কাজ করি। এই যে দুটো রোগ আপনি এক্ষুনি বললেন যে একই মশা দুটো রোগের জীবাণু একসাথে বহন করতে পারে, তাহলে এমন রোগী কি আছে যে দুটো রোগী পজিটিভ এবং দুটো রোগের চিকিৎসা একত্রে চালাতে হচ্ছে, এবং এটার ভয়াবহতা কতটুকু রোগীর জন্য? এটা নিয়ে গতবার আমাদের আসলে কিছু কেস আমরা পেয়েছি। দেখা গেল কি তার NS1 অ্যান্টিজেনও পজিটিভ ডেঙ্গির জন্য, আবার RT-PCR যেটা চিকুনগুনিয়ার জন্য পজিটিভ। তবে এই ক্ষেত্রে যেটা হয়, আমি প্রথম যে কথাটা একসাথে দুইটা রোগ আছে কিনা এটা নিয়ে আবার একটু কন্ট্রোভার্সি থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। কারণ হচ্ছে এই পরীক্ষাগুলা একটা পরীক্ষা পজিটিভ হলে আরেকটা অনেক সময় পজিটিভ চলে আসতে পারে। তো এইটা নিয়ে আমাদের কিছু স্টাডি কাজ আমরা শুরু করেছি, কাজের রেজাল্টটা আমরা এখনও পাই না। হয়তো আমি ভবিষ্যতে যদি আগামী বছর যদি কোনো সুযোগ হয়, হয়তো আপনাকে এই রিপোর্টটা আপনাকে দিতে পারবো। নিশ্চয়ই স্যার। ডেঙ্গু যখন ধরা পড়ে প্রাথমিক অবস্থায় আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন রোগীকে? ডেঙ্গু রোগী যখন এই জ্বর, শরীর ব্যথা এগুলো নিয়ে আমাদের কাছে আসে, আমরা যখন তাকে শনাক্ত করে দিতে ডেঙ্গু, তো ডেঙ্গু আসলে বিভিন্ন প্রকারভেদে তার উপসর্গগুলো, আমি প্রথম যেই কথাগুলো বললাম, জ্বর থাকবে, শরীর ব্যথা থাকবে, এটাকে আমরা বলি ক্লাসিক্যাল ডেঙ্গু। তারপরে কিছু রোগী থাকে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, আরেকটা টাইপ হচ্ছে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, আরেকটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। আমরা এই কথাগুলো আমরা শুনেছি। তো এই জন্য আমরা দেখি যে রুগীর কোনো ওয়ার্নিং সাইন আছে কি না। ওয়ার্নিং সাইন হচ্ছে রুগীর বিপজ্জনক কোনো উপসর্গ রুগীর মধ্যে বিদ্যমান আছে কি না, এটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমি প্রথম যেগুলো আমরা জ্বর, শরীর ব্যথা, এগুলোকে আমরা বললাম যে সাধারণ উপসর্গ। এখন তাহলে ডেঞ্জারাস বা বিপজ্জনক উপসর্গ কোনগুলা, এগুলোর মধ্যে আমরা দেখি যে কোনো রুগী যদি বলে যে আমি দিনে 3 বারের বেশি বমি করেছি, 3 বারের বেশি যদি পাতলা পায়খানা হয়, আমার যদি শরীরে পেটের মধ্যে পানি আসে, আমার যদি ডাক্তার যদি বুঝে যে লিভার বড় হয়ে গিয়েছে, ডাক্তার যদি যে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, রোগী জ্ঞান লোপ পাচ্ছে, তাহলে এইগুলোকে বলি আমরা। এবং কোথাও শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হচ্ছে, তাহলে এইগুলোকে আমরা বলি যে বিপজ্জনক উপসর্গ। এবং এই সমস্ত উপসর্গ যদি কোনো একটাও যদি থাকে ওই রোগীর, তখন এই রোগীকে আমরা সাধারণত হসপিটালাইজ করি। আর যদি এগুলার কোনোটা না থাকে, রোগীকে আমরা শুধুমাত্র জ্বর কমানোর ওষুধ প্যারাসিটামল দিয়ে আমরা বাসায় পাঠিয়ে দিই, পর্যাপ্ত পানি খেতে বলি রুগীকে। এবং রুগীকে এটা বলে দিই যে আপনার যদি এই উপসর্গের কোনোটা যদি আপনার মধ্যে বাসায় গিয়ে 1-2 দিন 3 দিনের মধ্যে হয় শুরু, আপনি সরাসরি চলে আসবেন, আপনাকে ভর্তি দিতে হবে। এই নিয়ে স্যার আপনার সাথে আরও বিশদ আলোচনা হবে। নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। নিয়ে নিব ছোট্ট বিরতি, RTVর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, অধ্যাপক মেডিসিন ও অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম। স্যার, আমরা ডেঙ্গু নিয়ে আলাপ করছিলাম। ডেঙ্গু রোগীর হসপিটাল ভর্তি নিয়ে আপনি বলছিলেন। এখন যখন দেখা যায় একটা জায়গায় অনেক রুগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিংবা চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে, রুগীর মধ্যে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়। তারা কিন্তু সবাই হসপিটালে ভর্তি থাকতে চায়। এই যে ব্যাপারটা তৈরি হয়, তখন আপনারা জিনিসটা কিভাবে ম্যানেজ করেন? ধন্যবাদ। এই কথাটাই আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম। তাহলে আমরা যদি ক্লাসিক্যাল ডেঙ্গু নিয়ে আসি, আমি প্রথম কথায় যেটা বললাম, রোগীকে আমরা শুধুমাত্র জ্বর কমানোর ওষুধ দিব এবং রোগীকে পর্যাপ্ত পানীয় জাতীয় খাওয়ার জন্য বলে রোগীকে আমরা কনভিন্স করে বাসায় পাঠিয়ে দিব। বাসাতে এই ওয়ার্নিং সাইনগুলোর বিষয়ে তাদেরকে আমরা একটা শিক্ষা দিয়ে দেবো, তখন পেশেন্টকে বলে দেবো, পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে বলে দিব। এরকম যদি কোনো সিমটমস যদি বাসায় গিয়ে ডেভেলপ করে, তখন রুগী যেন হসপিটালে চলে আসে, তখন আমরা সেই ব্যবস্থা ভর্তি দিব। আর যদি ভর্তিযোগ্য রুগী বলি, তো সেই হিসেবে যদি চিন্তা করি, আমরা আসলে আমাদের এই কমপ্লিকেশনসগুলা, যে ওয়ার্নিং সাইন যুক্ত রুগী বা ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার বা ডেঙ্গু শক, এগুলো পার্সেন্টেজ খুবই
কম সংখ্যক। তারপরে এই সিজনে যখন প্রতিদিনই ডেঙ্গু রোগী আসতে থাকে, তখন অনেক সময় আমাদের শয্যা সংকুলান হয় না। তো এইটা একটা ক্রাইসিস এই মুহূর্তে থাকে সবসময়, প্রত্যেক বছর আমরা এটা ফিল করি। ধন্যবাদ স্যার। এবারে আমি আপনার কাছে একটা ক্লাসিক কোয়েশ্চেন জানতে চাইব। এই যে গত 2019 সালে করোনা আমাদেরকে আক্রান্ত করলো, এই করোনা এসে আবার পালিয়েও চলে গেল 2 বছর আমাদেরকে আটকে রেখে, কিন্তু আপনি বলছেন যে 26 বছর ধরে আমরা ডেঙ্গু মোকাবেলা করতে পারছি না। প্রতি বছর বছরের নির্দিষ্ট একটা সময়ে ডেঙ্গু কিন্তু আমাদেরকে অ্যাটাক করেই যাচ্ছে। এটা কেন স্যার? আমি প্রথম কথায় বলি, এটা আসলে এটা ইনফেকশাস ডিজিজ, সংক্রামক ব্যাধি, কোভিডও এবং ডেঙ্গু দুইটাই। তো সংক্রামক ব্যাধিগুলো আসলে যদি পৃথিবী থেকে দূর করতে হয়, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে প্রতিষেধক। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো কোভিডের সময় যেটা দেখলাম আমরা 1-1.5 বছরের মধ্যে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, এবং সাথে সাথে যেই যুগান্তরের কাজটা হয়ে গিয়েছিল সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনটা আবিষ্কার করতে পেরেছে, এবং ভ্যাকসিন দেওয়ার পরে পরবর্তীতে এই অসুখটা আমরা ধরে নিচ্ছি যে পৃথিবী থেকে অনেকটা কমে গেছে। গত বছরে কিছু একটু প্রাদুর্ভাব সম্ভবত ইউরোপ আমেরিকার দিকে হয়েছে, বাট ওরকম মাইনর লেভেলের ওরকম কোনো ডেঞ্জারাস প্রকোপ আছে, কিন্তু অতটা উল্লেখযোগ্য না। কিন্তু ডেঙ্গিতে যে সমস্যাটা, তো সেইখানে আসলে আমরা এখনও পর্যন্ত এই ডেঙ্গি ভ্যাকসিনের বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারি না। এটার পিছনে একটা কারণ, যেটা এই যে ডেঙ্গি ভাইরাসের কথা বললাম, ভাইরাস আছে 4 রকমের, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, এখানে 4 ধরনের ভাইরাস কাজ করে। তো এইখানে জানতে চাইলে তাদের প্রতিরোধ ক্ষমতার বিষয়ে একটু মেসেজ দিয়ে হয়তো দর্শকদের বোঝার সুবিধার্থে আমি বলার চেষ্টা করি। আমার যদি ডেন 1 ভাইরাস দিয়ে ডেঙ্গি হয়, তাহলে এই ভাইরাস দিয়ে আমি সারা জীবন আমি প্রতিরোধ ব্যবস্থা আমার ন্যাচারালি প্রকৃতিগতভাবে আমি এই ভাইরাস দিয়ে আর কোনো দিন আমার হবে না। সেকেন্ড টাইম যদি আমাকে আবার মশা কামড় দেয়, সেই ভাইরাস যদি ডেন 2 হয়, তখন আমার বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আর এই যে ডেন 2 ভাইরাস, এই দুইটার মধ্যে যে একটা মারামারি হবে, সেই মারামারিতে বিপজ্জনক অবস্থায় আমি চলে যেতে পারি। আমি কোন ক্লাসিক্যাল ডেঙ্গু না, আমি তখন ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গু শকে চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমার একটা মানুষের 4 বার ডেঙ্গু হইতে পারে। প্রথমবার যদি আমি অল্পতে ভালো হয়ে যায়, বাকি 3 বার যে আমার হয়, 3 বারই আমার জন্য খুবই ডেঞ্জারাস। তাহলে আমাকে যদি এখন একটা রোগীকে যদি আমি ভ্যাকসিন দিই, ডেঙ্গু ভ্যাকসিন দিই, তাহলে আমি ডেন 1-এর এগেনস্টে ভ্যাকসিন দিলাম, কিন্তু ডেন 2, 3, 4 এগুলোর প্রতি তো আমার প্রতিরোধ ব্যবস্থা আমার শরীরে হয় নাই। তো তখন আমি একটা ভালো মানুষকে দিলাম যে তার ডেঙ্গি না হওয়ার জন্য ভ্যাকসিন, কিন্তু যদি তার ডেন 2 দিয়ে আক্রান্ত হয়, তাহলে তার তো সিভিয়ার ফর্ম হয়ে যাবে, তাহলে একটা রিস্ক থেকে যাচ্ছে। তাহলে এখন ডেঙ্গি ভ্যাকসিন তৈরি করতে হলে আমার 4 ধরনের ভ্যাকসিন তৈরি করতে হবে। তা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা পর্যন্ত এখনও পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, তবে ডেঙ্গি ভ্যাকসিন নিয়ে কাজ চলতেছে, আমরা আশাবাদী অদূর ভবিষ্যতে হবে। তবে আমার একটা কনক্লুশন যদি আমি বলতে চাই, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, ডেঙ্গু হ্যাজ এন্ট্রি বাট ইট হ্যাজ নো এক্সিট। ডেঙ্গি আপনার দেশে ঢুকছে, এই ডেঙ্গি আপনার সারা জীবনে থাকবে, এটার এক্সিট নাই। আচ্ছা, ডেঙ্গু রোগীর চিকিৎসা নেওয়ার পরও কিছু উপসর্গ থেকে যায় এবং দীর্ঘদিন ধরে রোগী ভুগতে থাকে। এই ধরনের উপসর্গগুলো যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন স্যার। না, ডেঙ্গি রোগীতে আসলে লম্বা সময় ধরে ওরকম কোনো উপসর্গ সাধারণত হয় না। ডেঙ্গু রোগী যারা ভালো হওয়ার তারা ভালো হয়ে যায়, কমপ্লিকেশন হওয়ার পরও যারা সুস্থ থাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে বাসায় চলে যেতে পারে। তবে দুর্বলতা এগুলো থাকতে পারে, এগুলো কিছুদিন থাকে, এরপরে চলে যায়, কিন্তু পার্মানেন্ট কোনো অঙ্গহানি হয়ে যাওয়া এটা আনইউজুয়াল, এটা হয় না সাধারণত। স্যার, আপনি বললেন যে ডেঙ্গুর এন্ট্রি আছে, এক্সিট নেই। তাহলে আমরা ডেঙ্গু থেকে কিভাবে বেঁচে থাকবো, বা আমাদের লাইফস্টাইলে কী ধরনের পরিবর্তন আনবো, বা কিভাবে চললে আমরা এই রোগকে অ্যাভয়েড করে চলতে পারবো? আমি প্রথম কথাই বলেছি, যেটা ডেঙ্গু একটা মশাবাহিত অসুখ, সুতরাং মশা মারতে হবে। তো এখন মশার লার্ভা, মশা তো আমি মারার জন্য আমার বিভিন্ন উপকরণ আছে। আমি মশারি টাঙে মশাকে আটকাতে পারি, বডিতে বিভিন্ন রিপিলেন্ট, মশা যেন কামড় দিতে না পারে সেটা করতে পারি। মশা নিধনের জন্য সিটি কর্পোরেশন, বাংলা সরকারের সিটি কর্পোরেশন আছে, ওনারা পর্যাপ্ত কার্যক্রমগুলো চালমান থাকে। মশার লার্ভা যেটা, মশার লার্ভা আমরা জানি যে স্ট্যাগন্যান্ট পানি বা যেখানে জমাট বাঁধা পানিতেই মশার লার্ভাটা প্রস্ফুটিত হয়ে সম্পূর্ণ মশা তো হয়। তা সুতরাং এই যে স্ট্যাগন্যান্ট পানি যেগুলো থাকে, আমরা এগুলো সবাই জানি এখন, যে খোসা ডাবের খোসার মধ্যে থাকে, এসির পানিতে থাকতেছে, গামলাতে থাকতেছে, ফুলের বাগানের টবে থাকতেছে, তাহলে এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। 3 নম্বর কথা যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিনেশন। সেই দৃষ্টিতে আমরা বলবো যে এখানে
বিজ্ঞানীদের বা সায়েন্টিস্টদের যথেষ্ট অবদান রাখার সুযোগ আছে। তো সেই জায়গায় যদি আমরা ডেফিনেটলি যদি এমফাসিস করতে পারি, তাহলে আমরা ডেঙ্গু মুক্ত থাকতে পারবো। স্যার, আপনি বলেছেন অনুষ্ঠানের শুরুতেই যে ডেঙ্গু কিন্তু একটি মশাবাহিত রোগ। তাহলে মশা কামড় দিলেই যে ডেঙ্গু হচ্ছে তা তো না, সব মশার ডেঙ্গি ভাইরাস ক্যারি করছে না। তাহলে সাধারণ মশা এবং ডেঙ্গু ভাইরাস ক্যারি করার যে মশা, তার মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাদেরকে একটু বলেন স্যার। আচ্ছা, আমি প্রথমেই কথা যেটা বললাম সেটা হচ্ছে ডেঙ্গি ভাইরাসের নাম হচ্ছে এডিস এজিপ্টি। আর সাধারণ যে মশা সেটা হচ্ছে যেটা পার্থক্য হচ্ছে সাধারণ মশাটা একটু ছোটো সাইজ থাকে, আর ডেঙ্গু মশাটা অনেকটা বড় সাইজ এবং এটা ডোরাকাটা থাকে, টাইগার বাঘের মতো থাকে, ডোরাকাটা দাগ থাকে। সাধারণ মশাগুলো সাধারণত আমরা রাতের অন্ধকারে কামড় দেয়, কিন্তু ডেঙ্গু মশাটা দিনের আলোতে কামড় দেয়, তার মানে বিকালে, পরন্ত বিকালে অথবা ভোর রাত্রের দিকে কামড় দেয়। আর সাধারণ মশাগুলো অনেক দূর উপরের দিকে উঠতে পারে, কিন্তু ডেঙ্গু মশাগুলো সাধারণত 2 ফিট 2.5 ফিটের উপরে উঠতে পারে না। এই জন্য দেখবেন যে আপনি হয়তো মশা মারার জন্য স্প্রে করলেন রুমের মধ্যে, আমরা স্প্রে করি সাধারণত উপরে, ছাদের দিকে স্প্রে করি, তো ছাদ থেকে উপরের দিকে নিচের দিকে পড়ে, কিন্তু এরা থাকে হচ্ছে খাটের এই জাস্ট আপনার তোষকের নিচের অংশে। তো সুতরাং ওই জায়গাতে আমরা স্প্রে করি না, কারণ এরা এর বেশি উপরে উঠতেও পারে না। তাহলে আপনি যখন ঘুমাইতে যান, তাহলে আপনি যখন দিনের বেলা দাঁড়ায় থাকেন, আপনাকে পা ছাড়া টাচ করতে পারে না, তাহলে আপনি যখন ঘুমাই যান তখন আপনাকে ইজিলি তারা ওই লেভেল পর্যন্ত কামড় দিতে পারে। এই যে ডেঙ্গুর বিরুদ্ধে বা মশার বিরুদ্ধে আপনি মশার স্প্রে ব্যবহারের ব্যাপারটা বললেন, এই স্প্রেটা আসলে আমাদের জন্য ক্ষতিকারক কিনা? ডেফিনেটলি ক্ষতিকারক। এই স্প্রে থেকে অনেক রকমের স্বাস্থ্য হ্যাজার্ড হইতে পারে, ঠিক আছে, অ্যালার্জিক সমস্যা থাকতে পারে, তারপরে এখানের মধ্যে যে রেসপিরেটরি ট্রাক্টের ইনফেকশন করতে পারে, অ্যালার্জির সমস্যা করতে পারে। এর মধ্যে সিএফসি গ্যাস আছে, যেটাতে যে ক্লাইমেট চেঞ্জে যে ওজোন স্তরের যে এগুলো এসির থেকে, যেমন এই সিএফসি গ্যাসও আছে এই স্প্রের মধ্যে, হেলথ হ্যাজার্ড আছে ডেফিনেটলি। আজকের আলোচনায় স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আশা রাখছি আমাদের সাধারণ দর্শক এই আলোচনায় ভীষণ উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্যায়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং RTVর সাথেই থাকুন।